ভারতের সাথে আমাদের যে এমওইউ গুলো স্বাক্ষর হয়েছে, যে সেটার we should actually discuss implication of this MOUs for our country, our economy and stuff like that, right? ওইটা হুম বাদ দিয়ে আমরা এখন বেহুশ হয়ে আছি হইলো কি নিয়ে? ওই কোটা নিয়ে, এবং মাস্টারদের সেই আর্থিক নিরাপত্তা, অবসরোত্তর আর্থিক নিরাপত্তা নিয়ে। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, বাট দ্য হুম স্টেট হ্যাজ প্লেড সো কানিংলি যে আমরা হুম। আমরা বোকার মতো কিন্তু যে জনাব ওবায়দুল কাদের তো বরং বলছে উল্টোটা, যে বিএনপি এখন অন্যান্য আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষকদের উপরে কোটা কোটা বিরোধীদের আন্দোলনের উপরে ভর করার চেষ্টা করছে। বিএনপি তো একদম সঠিক বলেছেন, একদম সঠিক বলেছেন। কারণ আমাদের ওবায়দুল কাদের সাহেব রাজনৈতিকভাবে খুব প্রাজ্ঞ মানুষ, আমি ওনাকে সম্মান করি তার এই দূরদৃষ্টি এবং সঠিক কথা বলবার ক্ষমতার কারণে। আপনারা অনেকেই বলেন উনি হাসির পাত্র, আমি মোটেই একমত নই। উনি হচ্ছে সঠিক পাত্র, কারণ উনি খুব ভালো করেই জানেন ওনার একটি বক্তব্য নিয়ে প্রায় 15 দিন বিএনপি থেকে শুরু করে বুদ্ধিজীবীরা বেহুশ থাকে। আর এই 15 দিনে অনেকগুলো অপকর্ম হয়ে যায় দেশে, যেগুলো দেখভাল করবার কথা ছিল রাষ্ট্রের, সরকারের, এবং যেগুলো নিয়ে সজাগ থাকবার কথা ছিল সংবাদ মাধ্যমগুলো এবং আপনারা। আমরা সবাই অন্য কাজে ব্যস্ত। এবং এই যে প্রক্রিয়াটা, যেমন নির্বাচনের ক্ষেত্রে, যেমন আমি প্রায়ই বলি এথেন্স থেকে ঢাকা পর্যন্ত ডামি নির্বাচনের এই অসাধারণ অভূতপূর্ব এই পলিসি বোধ হয় পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসির হিস্ট্রি যদি কেউ লিখেন, তাহলে গ্রিক ওই সেই এথেন্সের সেই কাহিনীর পরে ঢাকার এই ডামি নির্বাচনের ডেমোক্রেটিক সিস্টেম হবে। ফলে এই জন্য আমি বলছি যে আমি প্রথমে খুবই আর আপনি মনে করছেন যে এই আন্দোলনগুলি এই মুহূর্তে এটার মানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ঢাকবার জন্যই আসলে এটা বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা পাচ্ছে, কিন্তু আন্দোলন তো হচ্ছে, এই আন্দোলনের ভিত্তি নিয়ে এখন যে মূলত প্রশ্নটা করেছিলাম সেখানে যদি আপনি এইটাকে শেষ আমি মন্তব্য করেন, এরপর আমরা দ্বিতীয় পর্বে ওই বিষয়গুলো জি জি, আনছি আমি যদি আপনি আমি এইটা নিয়ে তাহলে একটু কথা বলে 2 মিনিট যদি সুযোগ দেন। এবার আসুন, আমরা আসলে আমাদের শাসক দলের এই অসাধারণ রাজনৈতিক কুটচালে আক্রান্ত, এবং আমি বাধ্য হচ্ছি এই নিয়ে কথা বলবো, কারণ এটা মোটেই কম গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে এই মেধাবী সন্তানরা। অথচ আপনি দেখুন, সবাই সব আলোচনা করছে, আমি আমার পক্ষ থেকে, আমি এথিক্স এর স্টুডেন্ট, আমি ওইটা একটু কথা বলতে চাই। দেখুন, ডিসক্রিমিনেশন হচ্ছে কি? আপনি যদি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেন কোনো জায়গায়, তাই তো, হুম নট অন দ্য বেসিস অফ কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স। আপনি যদি রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, তারপরে হচ্ছে জেন্ডার আইডেন্টিটি ইত্যাদি দেখে দেখে, রিলেশন, এগুলো দেখে যদি আপনি চাকরি দেন, এটাকে বলে বৈষম্য। হ্যাঁ, আপনি এজ ডিসক্রিমিনেশন হইতে পারে, রেসুয়াল ডিসক্রিমিনেশন হইতে পারে, তারপরে জেন্ডার ডিসক্রিমিনেশন, নানান ধরনের ডিসক্রিমিনেশন। কিন্তু এই ডিসক্রিমিনেশন দূর করবার জন্য ডাবল এ একটা পলিসি আছে, যেটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে। যেমন আমাদের যারা পিছিয়ে পড়া, যেটা আমাদের সংবিধানে আপনি ইঙ্গিত করেছেন জিল্লুর ভাইয়ের আলাপের সময়, যে বলা হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, দ্যাট ইজ ভেরি কারেক্ট। এবং এটাই হচ্ছে সঠিক একটা পদ্ধতি। আপনার যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে তো আপনি সমাজে আগাতে হবে। আপনি শুধু মেধার উপর ভিত্তি করে যদি দেন, বাকিরা একেবারে বঞ্চিত হয়, এটা আসলে ঠিক না। একটা সঠিক স্পিরিট হচ্ছে, একটা ইনক্লুসিভ পলিসি হচ্ছে, যে পিছিয়ে আছে তাকে আপনার সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং সেই অ্যাফার্মেটিভ যেই অ্যাকশন গুলো আছে সেখানে এই আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ ট্রেনিং, নানান পদ্ধতিতে এই 5% ধরুন 100-র মধ্যে 5% মানুষকে আপনি সুযোগ দিবেন। আপনি প্রমোশনের সময় আপনি আসলে তাদেরকে সমান সুযোগ দিবেন। জাস্ট করে দেওয়া, যেটাকে বলে অ্যাডজাস্ট করে যায় তাদেরকে সামনের দিকে। হুম এইবার একটু আরেকটু সময়, এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন। কিন্তু এথিসিস্টরা মনে করেন যে দিস ইজ অলসো এথিক্যালি কোয়েশ্চেনেবল। ওয়াই? এটাকে বলা হয় রিভার্স ডিসক্রিমিনেশন। যখন আপনি ধরেন 10 জন হচ্ছে মেধাবী লোক আছে, 10টা পোস্ট আছে, এখন 10 জন কোয়ালিফাই, 100 জন পরীক্ষা দিল, 10 জন কোয়ালিফাই করলো। আপনি যদি কোটা অ্যাফার্মেটিভ অ্যাকশনে বা কোটা সিস্টেমে আপনি ধরুন 56%, মানে 10 জনের মধ্যে কয়জনকে দিচ্ছেন? অ্যাটলিস্ট 5 জনকে দিচ্ছেন, তাই তো? হুম। 5 জন মেধায় আসছে, 5 জন এটা আসছে। তাহলে যে 5 জনকে আপনি বাদ দিচ্ছেন, কিসের ভিত্তিতে বাদ দিচ্ছেন? ওয়াই? সেই জন্য এথিসিস্টরা মনে করে যে এটাকে রিভার্স ডিসক্রিমিনেশন বলে, উল্টা বৈষম্য। এবং এই উল্টা বৈষম্যটা হয় হচ্ছে যে এথিক্যাল যেই ইয়ের জন্য, বিচ্যুতির জন্য, নৈতিক বিচ্যুতির জন্য, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস।
অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হচ্ছে যে মানুষ যদি 10 জন হয়, 10 জন যদি সমান যোগ্যতা হয়, টাকা যদি 10 হয়, প্রত্যেকে 1 টাকা করে পাবে। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। তাহলে অনেকে অভিযোগ করে যে রিভার্স ডিসক্রিমিনেশন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের ভায়োলেশন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কিভাবে সামনে আগাবেন? সেই জন্য অনেকেই মনে করে যে আসলে আমরা আহ, এই জায়গাগুলোতে যদি কোনো একটা সংকট উত্তরণের জায়গায় যাই, তখন অনেকেই পরামর্শ দিচ্ছেন, যদি একটু তাত্ত্বিক কথা বলছেন, যে আমরা এক কাজ করি, এখানে অনেক ঝামেলা হয়ে যাবে। জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আপনারা সবাই জানেন এটা, জাতিসংঘের যে এই মানবাধিকার যে ডিক্লারেশনটা, সেটাকে বেসিস করে, অর্থাৎ মানবাধিকারের জায়গাটাকে যদি আমরা, ইফ উই কিপ হিউম্যান রাইটস ইন দি সেন্টার অফ আওয়ার কনসিডারেশন, তাহলে নাকি এই ডিসক্রিমিনেশন এবং রিভার্স ডিসক্রিমিনেশনের যে কনফ্লিক্টটা হয়, ইউ দেন ক্যান স্ট্রাইক আ নাইস ব্যালেন্স বিটুইন দ্য টু। এইটা হচ্ছে প্রস্তাব। এখন দেখেন বাংলাদেশে 56% যেটা করছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের স্ট্রেইট ভায়োলেশন। এটা জাস্ট এটা ডিস্ট্রিবিউটিভ মানে ন্যায্যতার পরিপন্থী। এবং এই জন্য এখন আমি এটা, আর আইন তৈরি হয় কি, হোয়াট ইজ দ্য বেসিস অফ ল? দ্য বেসিস অফ ল ইজ মোরালিটি। আমরা এটা পড়াই কেন মোরালিটি? আপনি দেখেন এক সময় স্লেভারি ল ছিল। এক এক বাক্য শেষ করি, আপনার এটা ইয়েতে আছে, আপনার আনমিউট করুন, একটা আমি বাক্য এখানে শেষ একটু করে একটু শেষ করতে চাই আপনাকে, আমি জানি, হ্যাঁ আপনি আরো বলতে পারবেন, কিন্তু আমি আপাতত এই যতটুকু জায়গায় বুঝতে পেরেছি। এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় আমি জাস্ট একটা শব্দ বলি, তাহলে সবাই এই জিনিসটা হ্যাঁ, জি ক্লিয়ার জি, হয়ে যায়। এটাকে একটু শেষ করবেন। জি। যে নৈতিকতা মানে আইন করে কি দিয়ে? আমরা দাবি করি এথিক্স স্টুডেন্ট যে এথিক মোরালিটি হচ্ছে আইনের ভিত্তি। যেমন হুম, কিভাবে আইনের, ধরুন স্লেভারি ল এক সময় আইন যখন হয় তখন সবার প্রতি, সবার ক্ষেত্রে এটা কার্যকর। কিন্তু সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং কনসায়েন্স যখন হয় যে না, আসলে হুম, একজন আরেকজনের স্লেভ হতে পারে না, মানুষ হিসাবে আমরা সবাই সমান, তখন হুম, হচ্ছে কি স্লেভারি লটা আউটলড হয়ে গেল না? তাহলে এই হুম, আইন বাতিল হয়ে গেল কিসের ভিত্তিতে? আমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং কনসায়েন্সের ভিতরে। সেই জন্য বলা হচ্ছে যে আমরা যখন কোনো আইন করে কাউকে শাসাই, আমাদের মনে রাখা উচিত যে আইনের ভিত্তি হচ্ছে নৈতিকতা। আর নৈতিকতা যদি আইনের ভিত্তি হয়, তাহলে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের ভায়োলেশন যেখানে হবে, সেই আইনটাকে আপনি আইন বলে আমাকে শাসাতে পারেন না। কারণ আইন মানুষের জন্য, আর আইন তৈরি হয় নৈতিকতার ভিত্তিতে।